আচ্ছা, দেখাশোনা সব যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ স্যার। আগের দিনকে একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে, ঠিক আছে? সাউন্ডের একটুখানি প্রবলেম লাগতে পারে, কারণ বাইরে ঢাকঢোল বাজছে তো, ঠিক আছে? একটুখানি প্রবলেম হতে পারে, তো ঠিক হয়ে যাবে, ওটা কিছু করার নেই আজকের দিনে। আচ্ছা, তো আগের দিনকে আমরা গ্যালিলিওর ইনারশিয়ার সম্বন্ধে কিছু কথা বলেছিল, সেগুলোকে দেখেছিলাম। নেক্সট যেটা আসছে সেটা হলো নিউটনসের অ্যাকর্ডিং ইনারশিয়া বলতে কি বোঝায়। তো আমি ইনারশিয়ার কি ডেফিনিশন লিখেছিলাম আগের দিনকে? হুম। গ্যালিলিও যেটা বলেছিলেন সেটা লিখেছি। আচ্ছা, তো এবারে হেডিং দিয়ে দাও। স্যার আমি কিছু শুনতেই পাচ্ছি না। কেউই শুনতে পাচ্ছ না? সুশান্ত শুনতে পাচ্ছ? স্যার আমি শুনতে পাচ্ছি, তবে ঢাক ঢোল মানে স্যার খুব আস্তে শোনা যাচ্ছে, ও তাই ঠিকঠাক ওয়ার্ড গুলো বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তো কি করা যায়, এক সেকেন্ড। এখন শুনতে পাচ্ছ ঠিকঠাক করে? আমি শুনতে পাচ্ছি। মলি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি কিন্তু প্রচন্ড আস্তে। যাচ্ছে মাত্র। আওয়াজটা সারাউন্ডিংটা একটু বেশি হয়ে গেছে, তো এটা হচ্ছে মুশকিল, বুঝতে পারলে? এই জন্য প্রবলেমটা হচ্ছে। করা যায়। আচ্ছা, আমি জোরে বলছি, ঠিক আছে? মলি এখন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, এবার তাও একটু ঠিক আসছে। ঠিক আছে, তুমি একটুখানি ভলিউমটাকে বাড়িয়ে নাও যতটা সম্ভব হয়, ঠিক আছে? চলো, এবারে প্রথমে হেডিং দিয়ে দাও, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল লিখেছো? এটাকে লিখে নেবে ল ব্র্যাকেট দিয়ে, ল অফ ইনার্শিয়া। স্যার এক মিনিট। ল অফ ইনার্শিয়া। লিখেছো? চলো লেখো এবার। হ্যাঁ স্যার। Everybody continues. Everybody continues to be. Everybody continues to be in state of rest. In state of rest. Or uniform motion. Or uniform motion. Or uniform motion in a straight line. In a straight line unless compelled by some external unbalanced force. Unless compelled by straight line unless compelled by some external unbalanced force compelled by some external unless compelled by তার পরেরটা শোনা যাচ্ছে। some compelled by some unbalanced external force বুঝতে পারলে?
হয়েছে? হ্যাঁ স্যার। এবার লেখো this law gives the quality of this law gives the quality of force that it can change state because the body itself cannot change state লিখেছো? হ্যাঁ স্যার। চলো, তো এটাই হলো ফার্স্ট ল, cannot change state। তো নিউটনস ফার্স্ট ল অফ মোশন কি বলছে, যে যদি আমি বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করি তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সমান বেগে সরল রেখা বরাবর চলতে থাকবে। এটাই হলো নিউটনের প্রথম সূত্র। এবারে নিউটনের এই যে প্রথম সূত্রের কথাটাকে আমি বললাম, এইখানটা থেকে আগের দিনকে আমরা দেখেছি যে যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, এক্সটার্নাল ফোর্স 0 হওয়া মানে সেই যে বস্তুটা আছে সেই বস্তুটার ত্বরণটাও শূন্য। বস্তুটার ত্বরণ শূন্য, এটা দুরকম কেস হতে পারে। একটা হচ্ছে বস্তুটা রেস্টে আছে, অথবা বস্তুটা মোশনে আছে কিন্তু কনস্ট্যান্ট স্পিডে আছে। যখন রেস্টে ছিল একে আমরা বলতাম স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, আর যখন কনস্ট্যান্ট স্পিডে মুভ করছিল তখন আমরা তাকে বলছিলাম ডাইনামিক ইকুইলিব্রিয়াম। মনে পড়েছে? ক্লিয়ার? তো এবার নেক্সট আমরা চলে আসছি নিউটন ফার্স্ট ল অফ মোশন থেকে পরের পার্টে আসছি, যেটাকে আমরা বলি মোমেন্টাম। মোমেন্টাম জিনিসটা বাংলাটা হলো ভরবেগ, মোমেন্টাম। তো ভরবেগ মানে বুঝতেই পারছো যে মোমেন্টাম মানে হচ্ছে যে ভর ইন্টু বেগ, মানে মাস ইন্টু ভেলোসিটি। এটাকে পি দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, মাস একটা স্কেলার, দুটোর মাল্টিপ্লিকেশন যেটা হবে সেটাও একটা ভেক্টর কোয়ান্টিটি হবে। এর যে ইউনিট হয়, যদি আমি এসআই তে বলি তাহলে ইউনিটটা হয়ে যাবে কত, কেজি মিটার পার সেকেন্ড। যদি আমি বলি সিজিএস এর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটাই হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। হলো? এটা হলো মোমেন্টামটা। ক্লিয়ার? যেটা আমরা সবাই জানি। এটাকে লিখে নাও। হ্যাঁ স্যার। এটাকে লিখে নাও মোমেন্টামটা। লিখেছো? স্যার না হ্যাঁ স্যার। স্যার একটু বাকি আছে। এবার এইগুলো লিখতে থাকো যেটা আমি লিখছি। দেখো, নিউটন সেকেন্ড ল অফ মোশন কি বলছে? নিউটনের সেকেন্ড ল অফ মোশন বলছে যে যদি আমি কোনো বস্তুর উপরে ফোর্স অ্যাপ্লাই করি এবং তার জন্য যদি তার কোনো একটা মোমেন্টামের চেঞ্জ হয়, তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম অফ আ বডি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি ফোর্স অ্যাপ্লাইড অন ইট। অর্থাৎ তুমি যত বেশি পরিমাণের ফোর্সকে অ্যাপ্লাই করবে তুমি তত বেশি পরিমাণের তার মোমেন্টামকে চেঞ্জ করবে। তো এই যে পার্টটা, এই লটা থেকে আমরা ফোর্সের কনসেপ্টটাকে জানতে পারি। আমরা যদি ফার্স্ট ল বলি সেইখান থেকে ইনার্শিয়ার কনসেপ্ট জানা যায়, সেকেন্ড ল থেকে আমরা ফোর্সের কনসেপ্টকে জানতে পারি। তো ফোর্স কি না, ফোর্স আমি বলতে পারি, যেটা আমাকে সেকেন্ড ল বলছে, ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তুমি কোনো একটা বস্তুর উপরে
ফোর্স অ্যাপ্লাই করলে, ধরো একটা বস্তু এখানে ছিল, তার স্পিড ছিল ভি, তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করলে এর স্পিড চেঞ্জ হলো, হতে পারে বাড়ছে, হতে পারে কমবে, এর মাস আমি ধরছি এম। তো কিছুক্ষণ পরে যখন বস্তুটা এখানে চলে এলো, তার ভিটা চেঞ্জ হলো, ভি ড্যাশ হয়ে গেল। তো এর যে মোমেন্টামের চেঞ্জ হলো, এখানে কত ছিল এম ইন্টু ভি, ফাইনাল কত হলো এম ইন্টু ভি ড্যাশ, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হলো এম ইন্টু ভি ড্যাশ মাইনাস এম ইন্টু ভি। এটাকে আমরা বলছি কি চেঞ্জ ইন মোমেন্টাম। এবারে এই যে চেঞ্জ ইন মোমেন্টাম কতটা টাইম লাগলো, আমি সাপোজ ধরলাম ডেল্টা টি টাইম লেগেছে, তাহলে যদি আমি এইটাকে ডেল্টা দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো কি না, পাবো এর উপরে কত পরিমাণের ফোর্স অ্যাপ্লাই হয়েছে। ব্যাপারটা মাথায় ঢুকলো কি বললাম আমি? হ্যাঁ হ্যাঁ স্যার। এবারে এই যে প্রপোর্শনাল সাইনটা লেখা হয়েছে, এই প্রপোর্শনাল সাইনটাকে যদি আমি তুলি, সেই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট আছে এবং লেখা হয় কে ইন্টু ডেল্টা পি বাই ডেল্টা টি। নিউটন ক্যালকুলেট করেছিলেন যে এই কে এর যে ভ্যালু সেটা 1 হয়। অ্যাকর্ডিং টু নিউটন কে ইকুয়াল টু 1। সেই ক্ষেত্রে এবার যে ভ্যালুটা আমি পাবো সেটা হলো এফ ভেক্টর ইকুয়াল টু ডেল্টা পি বাই ডেল্টা টি। ব্যাপারটা বুঝতে পারলে কি হলো? এবার যদি ধরো আমি বলি যে খুব ছোট চেঞ্জ হলো, ফর স্মল চেঞ্জ ইন মোমেন্টাম, আচ্ছা মোমেন্টামের চেঞ্জ ছোট হচ্ছে মানে টাইমটাও কম, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি যে এফ ইকুয়াল টু ডি পি বাই ডিটি। ডেল্টা তখন ডি হয়ে যাবে, তাই না? ডেল্টা তো ছোটর জন্য হয়, মানে বড় চেঞ্জের জন্য ডেল্টা লেখা হয়, ছোটর জন্য কি হবে ডেল্টা পি বাই ডেল্টা টি। এটা ক্লিয়ার হলো সবার কাছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো আগে লিখে নাও এটাকে এবার। স্যার বলছে নিউটন সেকেন্ড লতে আপনি ওই প্রপোর্শনাল টু দ্য ফোর্স, তারপর ওটাকে অ্যাপ্লাইড অন ইট লিখে নাও। তো এইভাবেই এই ফোর্সের যে কনসেপ্টটা সেটা আমাকে সেকেন্ড ল, এটা জিজ্ঞেস করে যে ফোর্সের কনসেপ্টটা কোন ল থেকে পাওয়া যায়, সেকেন্ড ল থেকে। ইনার্শিয়ার কনসেপ্টটা কোনখান থেকে পাওয়া যায়, ফার্স্ট ল থেকে। এই দুটো জিজ্ঞেস করে। লেখো। ঝটপট লেখো, স্পিডে লেখো। আমি জানি তোমাদের হাতে অনেক স্পিড। লেখো ঝটপট লেখো। যত লিখবা তত তাড়াতাড়ি শেষ হইবে। ঝটপট লেখো। কালকে বাজি ফাটালে সবাই? হ্যাঁ না স্যার কেউ ফাটাতে দেয়নি। ও মাই গড, তোমরা বাজি ফাটাওনি? সে কি সুশান্ত বাজি ফাটাওনি? না আমার দাদারা ফাটিয়েছে, আমাকে ফাটাতে ও মাই গড, ও হো স্মল গার্ল, হোয়াট আ স্যাড। স্যার ফর স্মল চেঞ্জ ইন মোমেন্টাম ওটা লেখা রয়েছে। হ্যাঁ সুশান্ত বাজি ফাটিয়েছো? স্যার বৃষ্টির জন্য ফাটাইনি। এ বাবা কি অবস্থা হয়ে গেল, যা। আহা মলি বলছে অ্যাকর্ডিং টু নিউটন তার নিচে কে ইজ ইকুয়াল টু কি লিখেছেন? 1, চাইনিজে 1 লেখা আছে ওটা। ও আচ্ছা, হ্যাঁ তাহলে হয়ে গেছে। তবে মলির কি দুর্ভাগ্য, বলছে দাদারা ফাটিয়েছে কিন্তু ওকে ফাটাতে দেয়নি। কি অবস্থা ভাবা যায়? নিজেরাকে ফাটাতেই দিল না বোমগুলো, দাদারা সব ফাটিয়ে দিল। এরকমই হয় পৃথিবীতে, বুঝতে পারলে? কি করবে, তোমার এই দুঃখ তো তোমাকেই পালন করতে হবে। কি করে তুমি বলো? কিছু করার নেই, এই দুঃখ তোমার একাকেই তোমাকে পালন করতে হবে, কিছু করার নেই। স্যার কি করবো, না শুনলে আমি ঝাড় খাবো। কি করবে? এই দুঃখ নিয়ে তুমি যে কি করে বেঁচে আছো আমি সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছি। কিভাবে তুমি বেঁচে আছো এখনো অব্দি? মানে আমি হলে তো কি যে করে ফেলতাম, ভাবতে হবে না, রাত্রে বসে বসে ভাববো যে আমি হলে কি করতাম। দেখো ফোর্স দু রকমের হয়, একটাকে বলা হয় অ্যাভারেজ ফোর্স আর একটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স। অ্যাভারেজ ফোর্স মানে কি,
অ্যাভারেজ ফোর্স মানে তুমি একটা বডির উপরে অনেকক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই করেছো, মাঝখানে বেড়েছে কমেছে ফোর্স গুলো, কিন্তু তার মোমেন্টামের তো চেঞ্জ হবেই ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বলতে। তো যখন তুমি থ্রু আউট পুরো সিস্টেমটার জন্য অ্যাভারেজ ফোর্স মানে মোমেন্টামের চেঞ্জটাকে বার করছো, তখন তুমি বলছো যে অ্যাভারেজ ফোর্স। মানে তুমি জাস্ট ইনিশিয়াল অ্যান্ড ফাইনালটাকে দেখছো মোমেন্টামের চেঞ্জ কত হলো, তুমি মাঝখানে যে কতবার তার মোমেন্টাম চেঞ্জ হয়েছে সেইগুলোকে তুমি দেখছো। ব্যাপারটা একটা সেরকম দ্বারা অ্যাভারেজ স্পিডের মতো, যে আমার দরকার নেই যে মাঝখানে তার স্পিডগুলো কত ছিল, আমি তার অ্যাভারেজকে বার করবো। ইনস্ট্যান্টেনিয়াস কি, যে কোনো সময় তার ফোর্সগুলো চেঞ্জ হচ্ছে, আমি একটা পার্টিকুলার পয়েন্টে, পার্টিকুলার সেকেন্ডে, পার্টিকুলার টাইমে জিজ্ঞেস করছি ওই ইনস্ট্যান্টে কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটাকে আমরা বলছি ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স। ক্লিয়ার? এবারটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তো অ্যাভারেজ ফোর্স যেটা হয় এফ অ্যাভারেজ, এর মানে হচ্ছে যে ডেল্টা পি বাই ডেল্টা টি। বুঝতেই পারছো, যেহেতু অ্যাভারেজ নিচ্ছে তাহলে আমাকে বড় চেঞ্জটাকে নিতে হবে ডেল্টা পি। ইনস্ট্যান্টেনিয়াসের সময় যখন ফোর্স লেখা হয় সেটা হচ্ছে ডিপি বাই ডিটি। এই যে ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স, এটা আবার দু রকমের হয়ে যায়। কেন দু রকমের হয় দেখো, এই ইনস্ট্যান্টেনিয়াস ফোর্স দু রকম হতে পারে। আমি জানি যে পি মানে কি, পি মানে মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টাম, তাই না? তাহলে এখানে লিখে দিই এম ইন্টু ভি। এবারে তুমি ভেবে দেখো, আমরা একটা ডিফারেন্সিয়েশন করার সময় একটা ফর্মুলা শিখেছিলাম ডি ডিটি অফ বা ডি ডি এক্স অফ ইউ ইন্টু ভি। তার ফর্মুলাটা এরকম দ্বারা হতো ইউ ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিটি। মনে পড়ছে? ওই মনে পড়ছে এই ফর্মুলাটা? হ্যাঁ স্যার। তো এই ফর্মুলাটাকে এখানেও অ্যাপ্লাই করা হবে। যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তার মানে এখানে কি করব, একবার মাসটাকে কনস্ট্যান্ট নেব, দিয়ে ভেলোসিটির ডিফারেন্সিয়েশন হবে, একবার ভেলোসিটি কনস্ট্যান্ট নিয়ে মাসের ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আমার কাছে আসবে কি, তো যখন আমি ধরছি এটা হলো ইউ আর এটা হচ্ছে ভি, তাহলে আমার কাছে ফর্মুলাটা কি আসবে, ফোর্স ইকুয়াল টু, আচ্ছা যখন আমি ধরছি যে আচ্ছা ওখানে লিখে দিই, তারপরে ওটাকে ডিরাইভ করছি, এখানে লিখে দিই ইউ ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ভি ইন্টু ডিএম বাই ডিটি। এইটা হবে, ভাঙলে হবে কিনা বলো? যদি আমি এটাকে ভাঙি হবে তো? হ্যাঁ স্যার। এবারে when mass is constant, যখন মাসটা কনস্ট্যান্ট থাকবে, মাস কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা মাস যদি কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমাকে বলো কোন পার্টটা এদের মধ্যে জিরো হয়ে যাবে, দুটো পার্টের মধ্যে কোনটা জিরো হবে এই দুজনের মধ্যে? বলো এদের মধ্যে কোনটা জিরো হয়ে যাবে? স্যার আর একবার বলবেন, আমি শুনতে পাইনি। যখন মাসটা কনস্ট্যান্ট থাকবে, ধরো আমি বললাম এই মাস হলো কনস্ট্যান্ট, তাহলে আমাকে বলো এই দুটোর মধ্যে কোন পার্টটা জিরো হবে, বলো। শুনতে পাচ্ছ মলি? স্যার এম ডিভি বাই ডিটি। সুশান্ত বলো। স্যার বুঝতে পারছি না এটা ঠিক। আরে যেটা কনস্ট্যান্ট তার ডিফারেন্সিয়েশন কত হবে, জিরো হবে তো, হয় কিনা বলো? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন। স্যার একটা কোশ্চেন আছে, সেম পার্টিকেলের ক্ষেত্রে তো মাস একই হবে না আমি সেটা তো আসছি, তুমি আগে আমার কোশ্চেনটার উত্তরটা দাও, যে কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয় কিনা। হ্যাঁ স্যার। মলি ক্লিয়ার তো? কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয় কিনা বলো। মলি শুনতে পাচ্ছ? মলি শোনা যাচ্ছে? মলি শুনতে পাচ্ছ কি? ও মলি বলছি বারবার। সিমরান সিমরান শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আরে তোমার আর মলির আওয়াজটা সেম রকমের, বুঝতে পারলে? আমি বুঝতে পারছি না এখানে কে আছে, ওই নামটা দেখিনি তো, আমি বলে মলিকে ভেবেছি। এই রে কি অবস্থা, শুনতে পাচ্ছ সিমরান এখন? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার তুমি আমাকে বলো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো হয় তো? হ্যাঁ বলো বলো। তাহলে আমাকে বলো এবার এটার মধ্যে কোন পার্টটা জিরো হবে, বলো সুশান্ত বলো, দুজনে বলো কোনটা জিরো হবে যদি কনস্ট্যান্ট। মাস পার্টটা। আরে এই পার্টটা জিরো হবে না, সেকেন্ড পার্টটা ভি ডিএম বাই ডিটি জিরো হবে না, কারণ মাসটা তো আমি কনস্ট্যান্ট ভি বলছি। ডিভি বাই ডিটি হবে। আরে ভি ডিএম বাই ডিটি হবে, আমি বলছি মাস কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার ওটা মাস VDM কনস্ট্যান্ট মানে তো এইটা by জিরো হবে না, ভি ডিএম বাই ডিটি জিরো হবে না, হ্যাঁ। কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত হবে, জিরো। তাহলে ডিএম বাই ডিটি জিরো মানে কি, ভি ডিএম বাই ডিটি জিরো হয়ে যাবে। তাহলে আমাকে তখন ফোর্স ইকুয়াল টু কত পড়ে থাকবে?
ফোর্স ইকুয়াল টু পড়ে থাকবে শুধুমাত্র এইটা এম ডিভি বাই এমডিভি ডিটি হলো। এবারে ধরো তোমাকে বললো যে স্পিডটা কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, তোমাকে বললো ভি কনস্ট্যান্ট। এবার আমাকে বলো যে কোনটা জিরো হবে যদি ভি কনস্ট্যান্ট থাকে। স্যার এমডিভি বাই ডিটি। স্যার এফ নেট 0 হলে তো ভি কনস্ট্যান্ট হয়। না, আমাকে বলো কোন পার্টটা জিরো হবে, কোন পার্টটা জিরো হবে ডিফারেন্সিয়েশনটার মধ্যে, বলো বলো সিমরান, কোন পার্টটা জিরো হবে, প্রথম পার্টটা নাকি সেকেন্ড পার্টটা? হ্যাঁ, আরে প্রথম পার্টটা জিরো হবে না, কারণ স্পিড তো আমি কনস্ট্যান্ট বলছি, তাহলে ডিভি বাই ডিটি তো জিরো। হ্যাঁ স্যার। এই সিমরান বুঝতে পারছো? স্যার আমি না কিচ্ছু শুনতে পাচ্ছি না, একে সাউন্ড কম আর বাইরে এত গান বাজছে, আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। আমি তো ভাবো গলা চিরে চিরে কথা বলছি গো পুরো। সুশান্ত ক্লিয়ার আওয়াজ আছে তো নাকি? স্যার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তাহলে সিমরান তোমার নেটের একটু প্রবলেম হতে পারে, সেই কারণে শুনতে না হবে, আর বাইরে যে আওয়াজ হচ্ছে ওইটা, বুঝতে পারলে? তো যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে এম ডিভি বাই ডিটি এই পোর্শনটা হয়ে যাবে জিরো, সেই ক্ষেত্রে ফোর্স সমান আমার কাছে পড়ে থাকবে ভি ডিএম বাই ডিটি, বুঝতে পারলে? এই হলো কেসটা। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে ডিভি বাই ডিটি এর মানে কি অ্যাক্সিলারেশন তো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আমি লিখতে পারি এটা মানে মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এইখান থেকে ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন এই পোর্শনটা আসে, আর এইখান থেকে আসে ভি ডিএম বাই ডিটি। যখন ডিএম বাই ডিটি তুমি বলছো, তার মানে তুমি বুঝতে পারছো যে কোনো বস্তুর মাস টাইমের সাথে সাথে চেঞ্জ করছে, কোনো বস্তুর মাস টাইমের সাথে চেঞ্জ করছে, এর মানে হচ্ছে এই পোর্শনটাকে তুমি বলছো ভেরিয়েবল মাস। তার মানে দেখো, যদি তুমি কোনো বস্তুর মাসকে স্থির রাখো এবং সময়ের সাথে সাথে তার স্পিডটাকে চেঞ্জ করো, তাহলে তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হতে পারে। অথবা তুমি তাকে কনস্ট্যান্ট স্পিডে মেনটেন করলে, আবার সময়ের সাথে সাথে তার মাসটাকে তুমি চেঞ্জ করতো, স্পিডটাকে নয়, সেই ক্ষেত্রেও তার উপর ফোর্স অ্যাপ্লাই হবে। আর এটাই হয় রকেটের ক্ষেত্রে। যখন তুমি একটা রকেটকে প্রপালশন করাও, সেই ক্ষেত্রে হয় কি, যে রকেটের যে মাসটা সেটা টাইমের সাথে সাথে কমতে শুরু করে, মাস কমতে শুরু করে বলে উপর দিকে ফোর্স বাড়তে শুরু করে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। এই হলো কেসটা। ক্লিয়ার হলো? চলো এটাকে লিখে নাও, লিখে নাও। দেখো কেউ কেউ পাগলের মতন গান গাইছে, খুবই বাজে গলা, কিন্তু তবুও দেখো চিৎকার করে করে গান গাইছে। কি বলবো বলো, কিচ্ছু বলার নেই। চলো লিখে নাও, লিখে নাও। দেখো কি বাজে গলা, তবুও গান গেয়ে যাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। সাহস কি করে পাই বলো বলতো? এত কোথা থেকে এত সাহস পায় গান গাওয়ার? সুশান্ত তোমার তো সাহস আছে? না স্যার। সিমরান তোমার আছে সাহস এত? হ্যাঁ স্যার আছে। এরকম এরকম বাজে ভাবে তুমি গান গাইতে পারবে, তাও চিৎকার করে করে? স্যার আমি বাজে গান গাই না। ও তাহলে তোমার সাহস থাকা ভালো। কিরকম ভাবে গান গাইতে দেখতে পাচ্ছ? হলো লেখা হলো? স্যার না হয়নি। লেখো লেখো, ছোট করে লেখো। কমপ্লিট? চলো সিমরান কমপ্লিট।
হ্যাঁ স্যার। চলো কোয়েশ্চেন লেখো। লেখো আ পার্টিকেল, সিরিয়াল নাম্বার দিয়ে লিখবে, ঠিক আছে? 1 নাম্বার থেকে স্টার্ট করছি। আ পার্টিকেল অফ মাস 2 kg is moving with speed moving with constant speed moving with constant speed না, constant acceleration করো। moving with constant acceleration its velocity changes from 2 meter per second to 3.5 meter per second in 3 seconds. Find force acting on the particle. চলো লেখো। কোয়েশ্চেনটা লেখা হলে বলবে। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। সিমরান কমপ্লিট? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো তো কেসটা দেখো, বলছে যে তোমাকে এখানটাতে একটা পার্টিকেল দিয়ে দিয়েছে যার উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে একটা পার্টিকেলের উপরে। তো এখন যখন কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই হচ্ছে পার্টিকেলটার উপরে, এর মাস হচ্ছে 2 কেজি। এখন এই কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর যে স্পিডটা, সেটা ইনিশিয়ালি তার ইউটা ছিল কত না, সেটা ছিল 2 মিটার পার সেকেন্ড। তো এটা কিছুক্ষণ পর এখানে চলে এলো এবং এখন তার যে স্পিড হয়ে গেছে সেটা হয়ে গেছে v ইকুয়াল টু 3.5 মিটার পার সেকেন্ড। তো আমাকে বলছে এই যে ফোর্স, এর ভ্যালুটা কত হবে। আর এই টাইমটা আমাকে বলেছে যে টাইম সমান কত লেগেছে এই পুরো কাজটা করতে, 3 সেকেন্ড। তো বলো আমি কোন ফর্মুলাকে অ্যাপ্লাই করব। আমাকে চেঞ্জ ইন ভেলোসিটি দেওয়া আছে, মাস দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ফোর্স বার করতে বলছে। আমি বলতে পারি যে ফোর্স মানে হচ্ছে, আমরা জানি যে চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম, তাই তো? তাহলে বলো আমাকে চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি? এই ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, এটাই তো হয় চেঞ্জ ইন মোমেন্টাম মানে। হ্যাঁ স্যার। তাই না? তো আমাকে বলে এখানটাতে ফাইনাল মোমেন্টামটা কত। ফাইনাল মোমেন্টামটা হচ্ছে m ইন্টু ভি, ইনিশিয়ালটা কত মাইনাস m ইন্টু ইউ, ডিভাইডেড বাই টাইমের চেঞ্জটা কত হয়েছে 3 হলো। তাহলে মাসটা কত দেওয়া আছে 2, ফাইনাল ভেলোসিটি কত 3.5 মাইনাস ইনিশিয়ালটা কত, মাসটা কত 2, ইনিশিয়াল ভেলোসিটি কত 2, ডিভাইডেড বাই মাসটা কত 3। তাহলে আসছে কত এখানটাতে 7 মাইনাস 4/3। তাহলে কত আসবে এটা 1 নিউটন। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই পিকচারটাতে আপনি F ইকুয়াল টু mu লিখেছেন ওটা? হ্যাঁ, F ইকুয়াল টু mu লিখিনি, ওটা F ইকুয়াল টু কত জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, আর তার পাশে লেখা আছে ইনিশিয়াল স্পিড u ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো হ্যাঁ স্যার। পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো a particle is moving along straight line
with speed 10 meter per second. Now, a constant force acts on it for 4 seconds by giving it a speed of 2 meter per second in opposite direction. Find acceleration of the block. লিখে না চটপট, তারপর কোয়েশ্চেনটা এক্সপ্লেন করছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বলছে যে পার্টিকেল ইজ মুভিং অ্যালং স্ট্রেট লাইন উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড। তো একটা পার্টিকেল দেওয়া আছে, তো এই পার্টিকেলটা বলছে 10 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে এদিকে, 10 মিটার পার সেকেন্ড নিয়ে। এবারে বলছে একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টস অন ইট ফর 4 সেকেন্ড। এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছে 4 সেকেন্ড ধরে। তো টাইমটা কতক্ষণ ধরে অ্যাপ্লাই হয়েছে না 4 সেকেন্ড ধরে। এবারে আমাকে বলছে বাই গিভিং ইট আ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড ইন অপোজিট ডিরেকশন। তো ফোর্সটা অ্যাপ্লাই হওয়ার জন্য এর উপরে উল্টো দিকে স্পিড তৈরি হলো 2 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে তার ইউটা। তো ইউটা যখন এটা আমাকে বলছে, তাহলে ভিটা কত হয়ে গেছে না, ভিটা হয়ে গেছে এই দিকে, উল্টো দিকে একটা ভেলোসিটি তৈরি হয়েছে। তাহলে ভি কত হচ্ছে না -2 মিটার পার সেকেন্ড, রাইট। এবার আমাকে বলছে দেন ফাইন্ড দি অ্যাক্সিলারেশন অফ দি ব্লক। অ্যাক্সিলারেশনটা আমাকে বার করতে হবে। এই হলো আমার কাছে কোয়েশ্চেনটা, বুঝতে পারলে? তো কত হবে বলো অ্যাক্সিলারেশন, আগে বলো। অ্যাক্সিলারেশন মানে কত হয়ে যাবে? ভি মাইনাস ইউ বাই টি হয় না অ্যাক্সিলারেশন মানে, তাই তো হয়? আরে হয় কিনা বলো? তাহলে কত হবে? ভি সমান কত? -2, ইউ সমান কত? 10 -10 ডিভাইডেড বাই টাইম কত? 4। তাহলে আসছে কত এখানটাতে? -12/4 -12/4 মানে -3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমাকে বলো এর উপরে যদি আমাকে ফোর্স বার করতে, তাহলে ফোর্স কত হবে? কত কেজির ব্লক এটা? কত কেজি? পার্টিকেল ইজ মুভিং অ্যালং স্ট্রেট লাইন ফাইন এক্সেস। আচ্ছা, ধরে নাও যে ব্লকটার মাস হচ্ছে 2 কেজি, ঠিক আছে? ধরে নাও যে লেট মাসটা হচ্ছে 2 কেজি। যদি 2 কেজির মাস হয় তাহলে কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এর উপরে না? ফোর্স সমান হয়ে যাবে 2 × -3 মানে কত? -6 নিউটন। আচ্ছা, -6 নিউটন তার মানে কি? ব্লকটা যাচ্ছিল এই দিকে আর ফোর্স লাগছে কোন দিকে? এই দিকে, যেই জন্য আসছে -6 নিউটন। এই মাইনাসটার মানে কি? যে ফোর্স তার যে মোশন তার উল্টো দিকে কাজ করছে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার। চলো লিখে নাও। স্যার, হয়ে গেছে। চলো 1 মিনিট দাঁড়ান। চলো এর পরের কোয়েশ্চেনটা লেখো। -2 মানে হ্যাঁ স্যার বলছিলাম এখানে -2 মানে ওটা অপোজিট ডাইরেকশনে ফিরে আসছে। না, আমাকে বলেছে না যে বাই গিভিং ইট আ স্পিড অফ 2 মিটার পার সেকেন্ড ইন অপোজিট ডিরেকশন, বুঝতে পারলে? ওই জন্য -2 নিয়েছি। ব্যাপারটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এই জন্য তো ব্যাপারটা হচ্ছে এরকম ধরে যে ব্লকটা এইদিকে যাচ্ছিল, এর উপর একটা ফোর্স ধাক্কা লাগলো, ব্লকটা এইদিকে ঘুরতে যেতে শুরু করলো। এই হচ্ছে কেসটা, বুঝতে পারলে? এইটা হয়েছে। হ্যাঁ স্যার। চলো এবারে নেক্সট কোয়েশ্চেনটা লেখো। লেখো আ কার্ড অফ মাস, a card of mass 2 × 10⁻³ kg is pulled
from rest by a constant force 5 into 10 to the power 5 Newton and pulls it through a distance 8 meter along straight line. Find its speed. Find its speed না final speed লেখো। লিখেছো? হ্যাঁ স্যার। তো দেখো একটা ব্লক ছিল, এই ব্লকটাকে তুমি টানতে শুরু করলে, যখন তুমি টানছো কত পরিমাণ ফোর্স দিয়ে টানছো তুমি এটাকে 5 into 10 to the power 5 নিউটন ফোর্স দিয়ে, যার জন্য এই ব্লকটা এখন 8 মিটার সরে গেল, এখানে চলে এসছে। এবারে ইনিশিয়ালি এর স্পিড বলছে 0 কারণ রেস্টে ছিল, তো তোমাকে বার করতে হবে যে তাহলে ফাইনাল স্পিড তার কত হবে। কোয়েশ্চেনটা বোঝা গেল কি বার করতে বলেছে? হ্যাঁ স্যার। তো তুমি কোয়েশ্চেনে যখন তুমি বার করছো তোমার কাছে কি কি দেওয়া আছে? তোমার কাছে দেওয়া আছে ফোর্স, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর ডিস্টেন্স, এই করা তোমাকে দেওয়া আছে। তো আমি জানি যে যদি কারোর ক্ষেত্রে আমি ফোর্স বার করতে যাই তার ফর্মুলা হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন, অথবা আমি লিখতে পারি মাস ইনটু তার মানে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, মানে মাস কমন নিলাম তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, অথবা আমি লিখতে পারি এইটা এম ইনটু এ, যে কোনো একটা আমি লিখতে পারি। তো যদি আমি লিখতে যাই সেই ক্ষেত্রে একটা প্রবলেম হবে। প্রবলেমটা হলো এটাই যে যখন আমি এগুলোকে লিখতে গেলাম আমাকে বার করতে কি বলছে যে তার ফাইনাল ভেলোসিটি কত হবে। তার মানে অবভিয়াসলি আমি এইটাকে নিয়ে কাজ করবো না, এইটাকে নিয়ে কাজ করবো, কারণ আমার ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি টার্ম একমাত্র এখানেই আছে। ক্লিয়ার তো এটা? চলো, তো আমি বলতে পারি যে যদি আমাকে এখন এটা বার করতে বলে তো আমার যেটা প্রথম কাজ হবে সেটা হলো যে ভেলোসিটিকে বার করতে হবে সামহাউ। তো একটা আমি কাজ করি, আমি ফোর্সের ভ্যালু আমাকে বলেছে কত না, ফোর্সের ভ্যালু আমাকে বলে দিয়েছে 5 into 10 to the power 5 নিউটন, আর ইকুয়াল টু আমাকে বলছে কত না এম, মাসটা কত 2 into 10 কিউব, কেউ লিখবে না কিন্তু ভালো করে এখন বোঝো, ইন্টু ভি মাইনাস ইউটা হচ্ছে 0 ডিভাইডেড বাই টি, আর এখানে এসে আমি ফেসে গেলাম, টাইমের ভ্যালু আমাকে দেওয়া নেই, তাই না? যদি টাইমের ভ্যালু জানতাম তাহলে আমি ভিটাকে বার করতে পারতাম। তো টাইমের জন্য একটা তুমি কাজ করতে পারো, সেটা হলো আমি জানি যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার হয়। এখন যেহেতু ইউটা 0 তার মানে এই পোর্শনটা 0 হয়ে যাবে, আর এখান থেকে আমি বলতে পারি যে টি সমান কত হবে, রুট আন্ডার 2s বাই এ। বলা যায় কিনা বলো? এখান থেকে আমি টাইমটা বার করে ফেলি, এসটা কত 8, তাহলে কত আসবে রুট আন্ডার 2 into 8 বাই, আচ্ছা আমাকে ত্বরণ কি কিছু বলে দিয়েছে এখানটাতে? ত্বরণ না, ত্বরণটা তো এখানে আমাকে বলে দেয়নি। তো ত্বরণ যদি না বলে দিয়ে থাকে তাহলে কি করা যায় বলতো? ত্বরণটা কি বলেছে নাকি বলেনি? ত্বরণ অবশ্যই আমি বারও করতে পারি, এখান থেকে কাজ করো, ত্বরণটাকে বার করে নাও। এ মানে কত, এফ বাই এম, এখান থেকে বার করে নাও না। এফটা কত দিয়েছে আমাকে 5 into 10 to the power 5, এমটা কত বলা আছে, এমটা হচ্ছে তোমার 2 into 10 কিউব, তাহলে এটা চলে আসবে কত 2.5 into 10 স্কোয়ার, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। হলো, তাহলে অ্যাপ্লাই করো এখানটাতে, কত হবে 2.5 into 10 স্কোয়ার। তা তোমার কাছে থাকছে কত, এটা তোমার কাছে চলে আসছে যেটা, সেটা হলো এটা 2.5 এর পয়েন্টটা যদি উঠে যায় তাহলে এটা হয়ে যাবে তোমার 10, তাহলে তোমার এটা চলে আসবে 16/25 into 10, রুট আন্ডার 16/25 into 10, তার মানে কত আসছে 16/25 মানে হচ্ছে তোমার 4 ডিভাইডেড বাই 5 into রুট 10, এইটা চলে আসছে তোমার অ্যাক্সিলারেশন, তাই তো, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো কি ত্বরণটা। আচ্ছা ত্বরণ যদি আমি টাইমটা, তো টাইম যদি আমি পেয়ে গিয়ে থাকি, এবার তো কাজ শেষ, এবারে আমি এখান থেকে পুট করে দিই, তাহলে আমি বলতে পারি এখান থেকে যেটা আমি পাবো সেটা হলো যে 2 into 10 to the power 3 into v
ডিভাইডেড বাই টাইমটা কত না 4/5 √10। আচ্ছা, এখান থেকে আমাকে ভি বার করতে হবে, তাহলে ভি সমান কত আসবে না 5 × 4/5 × √10, আর এটাকে আমি ডিভাইড করে দেবো 2 × 10⁻3। তাহলে এখানে আমার কাছে ফাইনালি কত আসছে, এখানটাতে 5 কেটে গেল, 2 আর 4 কেটে থাকবে কত 2, আর এখানে 10³ আর এখানে যে 10⁻½ তাহলে তোমার কত আসবে 10³ আর 10⁻½ করলে তোমার এটা বোধহয় তোমার -5/2 আসবে নাকি, এরকমই কিছু আসার কথা বোধহয় না। ছাড়ো এরকম ভাবে রেখে একটা কাজ করো, 2/1000 মানে এটাকে তোমার ফাইনালি আসছে কত 2√10 ডিভাইডেড বাই 1000। এবারে 1000 মানে কত আসছে 1/500, তাই তো 1/500 √10, তাহলে √10/500 এত সেকেন্ড। বুঝতে পারলে ক্যালকুলেশনটা? হ্যাঁ স্যার। চলো লিখে নাও। স্যার v is equal to 5 into 4/5 √10, এই পার্টটা আরেকবার বলবেন? কোনটা বলো তো? এটা এই যে ক্রস মাল্টিপ্লিকেশন হলো, ক্রস মাল্টিপ্লিকেশন হলো করতে হবে। ও কিছু আচ্ছা। বুঝতে পারলে? হ্যাঁ, চান্স যা পরে বিয়ে করলে দেখা যাবে। বলো। স্যার স্লাইডটা একটু স্ক্রল করবেন, নিচেরটা দেখা যাচ্ছে না। কোনটা বলো তো, কোন জায়গাটা? মানে নিচের পোরশনটা দেখা যাচ্ছে না, একটু স্ক্রল করবেন। এই স্ক্রল তো করা যায় না এখানটাতে, পুরো ফুল স্ক্রিন আছে, ফুল স্ক্রিন করা আছে তো। হ্যাঁ স্যার, ওটা 5 into 4/5 √10 2 into 10 মানে 10³ আচ্ছা চলো একটা কাজ করো, তোমরা এটা হোমওয়ার্কে রেখে দাও, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করো, বুঝতে পারলে? ঠিক আছে পারবে তো? নিজেরা করবে ক্যালকুলেশনটা। হ্যাঁ স্যার। চলো পরের কোয়েশ্চেনে চলে আসছি। লেখো লেখো টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্সেস, টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্সেস। আজকে তাড়াতাড়ি ছাড়বো, ঠিক আছে? মানে 7:30 ছেড়ে দেবো, কারণ এখানে এত আওয়াজ হচ্ছে, প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, নাহলে ক্লাসটা পুরোটাই করাতাম। আওয়াজটা এত বেশি হচ্ছে না, এভাবে এত চিৎকার করে করে পড়াতে গেলে পাগল হয়ে যাবে। লেখো টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার ফোর্সেস অফ ম্যাগনিটিউড 3 Newton and 4 Newton, 3 Newton and 4 Newton acts on a body, acts on a body of mass 2 kg, of mass 2 kg, acts on a body of mass 2 kg. Then find the magnitude of acceleration. Then find the magnitude of acceleration. Then find the magnitude of acceleration. বলো। হ্যাঁ স্যার। দেখো দুটো পারপেন্ডিকুলার ফোর্স অ্যাক্ট করছে 2 কেজি মাসের উপর, তাহলে আমাকে বলো এ তো রেজাল্টেন্টের দিকে যাবে নাকি? হ্যাঁ যাবে কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা যদি দুটো ফোর্স পারপেন্ডিকুলার হয়, রেজাল্টেন্ট কত হয়? রেজাল্টেন্ট ফোর্স √(a² + b², 3² + 4²। তাহলে এখানে কত আসবে? এটা
রুট আন্ডার 16 প্লাস 9 মানে 5 নিউটন 5 হলো। আচ্ছা, তাহলে আমি ফোর্স পেয়ে গেলাম। অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন সমান হচ্ছে ফোর্স বাই মাস। ফোর্স সমান কত? 5 আর মাসটা কত? 2, তাহলে আসছে কত? 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। লিখে নাও। অ্যান্সার হয়ে গেছে। চলো পরের কোয়েশ্চেনটা লেখো। লেখো 3 forces তো ফোর্সেস গুলো আমি লিখে দিচ্ছি পরপর। Acts on a body of mass 10 kg. Find acceleration of block. চলো man 10 kg. Mass of a body mass 10 kg. Sir, acts on a body of mass. Acts on a body of mass 10 kg. Find acceleration of block. Sorry. চলো কি করে বার করবে দেখো। তো প্রথমত তোমাকে সমস্ত ফোর্স এখানে ভেক্টর ফর্মে দেওয়া আছে। তো যখন এই টাইপের কোয়েশ্চেন দেবে তোমার কাজ হলো নেট ফোর্সটাকেও ভেক্টর ফর্মে বার করা। তাহলে এফ নেট সমান কত হবে? F1 প্লাস F2 প্লাস F3। তাহলে আমি কত পাবো এখান থেকে? 2i ক্যাপ i ক্যাপ মানে কত? 4i ক্যাপ জে ক্যাপ গুলো যোগ করো। জে ক্যাপ 3j ক্যাপ এগুলো যোগ করো। 5 2 7 আর 5 কত হচ্ছে? 12 12 কে ক্যাপ। ভেক্টর ফর্মে ফোর্স পেয়ে গেলে তাহলে ম্যাগনিটিউড অফ ফোর্স কত হবে? নেট ফোর্স সেটা কত হবে? রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আসবে কত? 4 স্কয়ার 3 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে কত আসছে? রুট আন্ডার 16 প্লাস 9 প্লাস 144। তাহলে কত আসছে? রুট আন্ডার 25 প্লাস 144 মানে রুট আন্ডার 169 মানে তোমার 30 নিউটন হলো। হ্যাঁ স্যার। চলো সুশান্ত কমপ্লিট। হ্যাঁ স্যার। পরের কোয়েশ্চেনটা দেখো। ওখানে তো এক্সেলারেশন বের করতে বলেছিল। ও অ্যাক্সিলারেশন তো করে ফেলো। অ্যাক্সিলারেশনটা কত হবে? মাসটা কত? তাহলে f1 কত হয়ে যাবে? 1.3। ফোর্স কত? 13। মাস কত? 10। তাহলে 1.3 মিটার পার সেকেন্ড স্কয়ার হলো। চলো পরের কোয়েশ্চেনটাই চলে এসো।
দেখো আমাকে যেটা বলছে যে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দি 10 কেজি ব্লক। এই যে ব্লকটা আছে এই ব্লকটার মাস তোমাকে বলা আছে, এই ব্লকটার মাস হচ্ছে 10 কেজি, m ইকুয়াল টু 10 কেজি, এটা তোমাকে বলা আছে, তোমাকে বার করতে হবে অ্যাক্সিলারেশন অফ 10 কত হবে। বুঝা গেল? তো আমি কি করে সলভ করবো দেখো জিনিসটা। প্রথমত আমি বুঝতেই পারছি যে আমার যেহেতু 37 ডিগ্রি দিচ্ছে তাহলে ট্রায়াঙ্গেলের দরকার লাগবে, তো 5 3 53 37 4 এটাকে আগে থেকে আমি করে নিলাম। এবার আমি সলভ করছি। যদি এখানে 50 নিউটন ফোর্স কাজ করে, দেখো এর উপরে কতগুলো ফোর্স কাজ করছে, এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর উল্টো দিক করে কতগুলো ফোর্স কাজ করছে, আবার একটা 50 নিউটন ফোর্স সেটাও কাজ করছে, ঠিক আছে? করছে তো। তো আমার যেটা প্রথম কাজ হবে না, সেটা হলো সমস্ত ফোর্স গুলোকে দুটো অ্যাক্সিসের অ্যালং কিংবা একটার অ্যালং নিয়ে আসা। এখন এক্স কে আমি ওয়াই এ আনতে পারবো না, তাহলে আমি একটা কাজ করি, দুটো সব ফোর্স গুলোকে এক্স আর ওয়াই এর অ্যালং আমি ডিস্ট্রিবিউট করে দিই। ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে আমি বলতে পারি এই যে 50 এর একটা কম্পোনেন্ট পাবো আমি এখানে, সেটা কত হবে বলো? 50 cos 37 ডিগ্রি। এখানে কত আসবে? 50 sin 37 ডিগ্রি। আচ্ছা এবারে 50 cos 37 মানে কত বলো তো? 4/5, তাহলে কত আসবে? এটা 40 নিউটন হয়ে যাবে। আর sin 37 মানে বলো 3/5, তাহলে কত চলে আসবে? 30 নিউটন হয়ে যাবে। এবার তুমি দেখবে যে নেট ফোর্স এখন কত কাজ করছে। যদি আমি নেট ফোর্স এক্স এর অ্যালং প্রথমে বার করি, আমি বার করছি নেট ফোর্স অ্যালং এক্স, সেটা কত আসছে দেখো। এক্স এর অ্যালং 20 প্লাস 40 মাইনাস 50 হবে কিনা বলো? এক্স এর অ্যালং হ্যাঁ স্যার 20 প্লাস 40 মাইনাস 50, তো তুমি কত পাবে এখানটাতে? 20 40 60 মানে তোমার 10 নিউটন। এবার আমি বার করছি নেট ফোর্স অ্যালং ওয়াই, সেটা কত আসছে? এটা 20 নিউটন কোন দিকে না? আই ক্যাপের দিকে। এবারে ওয়াই এর বার করো, কত আসছে? 30 30 40 30 10, আর এখানে কত আসছে? মাইনাস 40, তাহলে আসছে কত? 10 30 মাইনাস 40, তাহলে থাকছে কত? 40 মাইনাস 40 মানে 0 নিউটন। অর্থাৎ আমি বলতে পারি যে এই যে ব্লকটা আছে এর উপর যখন এরকম ভাবে ফোর্স অ্যাপ্লাই হবে, ব্লকটা অ্যাকচুয়ালি যাবে কোন দিকে? এক্স অ্যাক্সিসের অ্যালং। যদি এক্স অ্যাক্সিসের অ্যালং ফোর্স মানে ওটা যায়, তাহলে আমি বলতে পারি এর উপর ত্বরণ কোন দিকে হবে? এক্স এর দিকে। তার ভ্যালু কত হবে না? এফ এক্স ডিভাইডেড বাই মাস। তাহলে এফ এক্সটা কত পেয়েছি আমি বলো? 10। মাস কত পাচ্ছি? 10 কত? আই ক্যাপ। আচ্ছা মাস কত আছে? মাস হচ্ছে তোমার 10 কেজি, তাহলে পাচ্ছি কত? 1 আই ক্যাপ মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তাহলে মড অফ এ যদি আমাকে বলে সেটা কত লিখবো আমি? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো সলভ করতে স্যার পারবে বলছি কোশ্চেন? স্যার মাসটা কি কোশ্চেন দেওয়া থাকবে? হ্যাঁ কোশ্চেনে দেওয়া থাকবে। বলছি এবারে আমাদের যে এক্সামটা হবে সেটা কি নিউটনস লস অফ মোশনের উপর হবে? নিউটনস লস অফ মোশনের বেসিক কিছু জিনিস থাকবে, আর ওই বাকি যেটা রিলেটিভ মোশন কোশ্চেন্স গুলো আমরা করে এসেছি সেই সমস্ত কোয়েশ্চেন থাকবে, বা পুরো কাইনেট আমি চেষ্টা করবো পুরো কাইনেমেটিক্সটা থেকেই আর কি তোমার কোয়েশ্চেন পুরোপুরি দেওয়ার। ঠিক আছে? এবং দেখা যাক পুরো কাইনেমেটিক্সটা থেকেই দেবো কোয়েশ্চেনটা, কারণ নিউটনস লস অফ মোশন এত বেশি হবে না, সেখান থেকে কোয়েশ্চেন করা যাবে। হলো? হ্যাঁ স্যার। চলো এবার একটা হোমওয়ার্ক দিই। আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে আমি কোয়েশ্চেনটাকে শেষ করবো আজকে ক্লাসটাকে। ঠিক আছে? একটা হোমওয়ার্ক দিয়ে দিই। স্যার বলছিলাম এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা 0 হয়ে যাচ্ছে বলে সেই জন্য এক্স অ্যাক্সিস বরাবর এক্সেলারেশনটা বের করবো। হ্যাঁ কারণ এক্স এর অ্যালং তো কোনো রকম ফোর্স, ওয়াই এর অ্যালং তো কোনো ফোর্স পাবে না, ত্বরণটা শুধুমাত্র এক্স এর অ্যালংই পাবে। যদি তুমি এটা পেতে যে এ ওয়াই এরও কিছু ভ্যালু পেতে, তাহলে তুমি তখন এ সমান কত লিখতে? রুট আন্ডার এ ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার।
বুঝতে পারলে? হ্যাঁ স্যার। চলো লিখে নাও। স্যার হয়ে গেছে। লেখো, if mass of the block is 10 kg, then find acceleration of 10 kg. স্যার মাস অফ দি বক্স is 10 kg, then find out acceleration of the 10 kg block. Then find acceleration of 10 kg block. স্যার এটা আগেরটার মতোই করবো তো? আগেরটার মতনই করবে, এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। না স্যার দুটো হোমওয়ার্ক হলো, আগের একটা ইকুয়েশনটা তো লাস্টের দিকে আপনি বললেন ওটা করে আসতে। হ্যাঁ, ওটা ইকুয়েশনে সলভ করবে, ওটা তো কিছুই না, তুমি ক্যালকুলেশন করবে। ঠিক আছে, এইটা হলো অ্যাকচুয়াল কি করবে, টোটাল ফোর্স গুলোকে ডিভাইড করে নেবে চারিদিকে, ডিভাইড করে fx fy বার করবে নেট, যেমন এখানে আমি করলাম। fx fy বার করার পরে x এর অ্যালং ত্বরণ কত হবে, y এর অ্যালং ত্বরণ কত হবে। যদি তুমি এটা পাও যে কোনো একটা ত্বরণ 0, তার মানে শুধুমাত্র y এর অ্যালং থাকবে। ঠিক আছে, যদি তুমি দুটোর অ্যালংই পাও তাহলে কি লিখবে, √x² + ay²। বুঝা গেল? চলো কমপ্লিট লেখা। হ্যাঁ স্যার। চলো থ্যাংক ইউ স্যার। আজকের মতো এতটাই থাকলো, চলো টাটা, গুড নাইট, ভালো করে পুজো এনজয় করো।